বন্ধু, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি একটি বিশেষ লাইভ নিয়ে। আর সেটি হচ্ছে যে এনএসআই চাকরি প্রস্তুতির পূর্ণাঙ্গ ও শর্ট সাজেশন। আপনারা ইতিমধ্যেই জানেন যে এনএসআই এর একটা বিশেষ সার্কুলার কিন্তু হয়ে গিয়েছে এবং যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন আগামী মাস থেকে শুরু হচ্ছে। তো এখন এই এনএসআই পরীক্ষার জন্য অনেকেরই একটা জানতে চাওয়ার ছিল বা আপনারা আমাদেরকে জানিয়েছিলেন পেজে, সেটা হচ্ছে যে এনএসআই নিয়ে কিছু দিক নির্দেশনা দিলে অনেক ভালো হতো। তো সেই লক্ষ্যে আমি আজকে উপস্থিত হয়েছি যে এনএসআই অর্থাৎ যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, যেটি গঠিত হয়েছিল 29শে ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের বিশেষ এই যে সংস্থাটি রয়েছে, গোয়েন্দা সংস্থা। তো এই সংস্থার যে পরীক্ষা পদ্ধতি, কিভাবে পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা কি লিখিত হবে নাকি প্রিলি হবে, ভাইভা হবে কিনা, পাশাপাশি এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা আছে কিনা, এটাতে আবেদন যোগ্যতা কত, আবেদন ফি কত, আবেদন যোগ্যতা কেমন, পাশাপাশি কিভাবে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে আসে এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর বিশ্লেষণ দেখে আসলে কোন কোন টপিক থেকে আমাদের পড়া উচিত বা কোন কোন টপিকগুলো পড়লে আমরা নিশ্চিত কমন পাবো, এই টোটাল একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা এই লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। অনেকেই বলেছেন আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আর অবশ্যই বেশি করে শেয়ার দিবেন, কারণ যারা এনএসআই এর পরীক্ষাটি অবশ্যই সকলের জন্য অনেক একটা চমকপ্রদ একটি চাকরি পরীক্ষা। পাশাপাশি অনেকের একটা প্রত্যাশিত একটি পদ হচ্ছে এনএসআই এর এই যে চাকরিগুলো রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে জানানোর চেষ্টা করব। পাশাপাশি এনএসআই সম্পর্কিত যার যে জিজ্ঞাসাগুলো আছে, পদসংখ্যা কম সেটা আমরা জানি, তারপরেও সুপারিশ ছাড়া জব পাওয়া যায় কিনা আমাদেরকে জানতে চেয়েছেন আমার কাছে। সেটি হচ্ছে যে ইউটিউব থেকে অনেকেই যুক্ত আছেন। অনেকে ইউটিউব থেকে যুক্ত আছেন যে মাথার চুল বড় থাকলে সমস্যা কিনা। এটা কোনো সমস্যা না, তবে অবশ্যই স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে। আচ্ছা, সুপারিশ ছাড়া জব পাওয়া যায় কিনা? অবশ্যই জব পাওয়া যায়। আপনি যে কোনো চাকরির পরীক্ষায় 1 থেকে 5-এর ভিতরে থাকুক আপনার সিরিয়াল, 1 থেকে 5-এর মধ্যে যদি থাকেন তাহলে দেখবেন যে এমনিতেই চাকরি হবে। আর সুপারিশ আপনারা জানেন যে সেরকম সিচুয়েশন এখন নাই। আশা করা যাচ্ছে একটু ফেয়ার হবে আপনাদের নিয়োগগুলো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এনএসআই নিয়োগ প্রস্তুতির কিভাবে নিবেন, কি কি করণীয় আছে, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এনএসআই সম্পর্কিত যত ধরনের তথ্য জানার দরকার আছে আপনারা এখানে কমেন্টস করেন। কার কি তথ্য জানার দরকার আছে আমি যদিও বা সকল তথ্য আপনাদেরকে দিব, পাশাপাশি এনএসআই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আপনাদের কি কি জানার আছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। পাশাপাশি এনএসআই তে যতগুলো পদের সার্কুলার হয়েছে সম্মিলিতভাবে সকল পদের জন্য কি কি টপিক পড়তে হবে, কিভাবে পরীক্ষা হবে, এই একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই লাইভের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। তো শুরুতেই আমরা কথা বলে নেই, সেটি হচ্ছে যে স্বাধীনতার আর কয়দিন বাকি আছে। আজকে তো চলেই গেল, আগামীকাল 25 তারিখ, এরপরে হচ্ছে 26 তারিখ। তো আমাদের আর একদিন বাকি আছে, অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতার মহান স্বাধীনতার 54 বছর উপলক্ষে আমাদের যে সকল কোর্সে 54% কি রয়েছে, বিশেষ ছাড় রয়েছে। পাশাপাশি আপনাদের জন্য দুটি মহামূল্যবান গিফট রয়েছে। 3000 টাকা সমমূল্যের সম্পূর্ণ নতুন ভাবে প্রস্তুতকৃত প্রিমিয়াম রেকর্ডেড কোর্স যেটি, পাশাপাশি হচ্ছে 500 টাকা সমমূল্যের কি আছে, লাইভ এক্সাম ব্যাচ এখানে ফ্রি রয়েছে। আর মাত্র একদিন বাকি আছে। তো এখানে আমাদের 47তম বুলেট অ্যাডভান্স লাইভ ব্যাচ 3 যেটি আছে, এছাড়া 48তম যেটি কম্বাইন্ড, যেটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের ব্যাচ রয়েছে, প্রাইমারি ব্যাচ রয়েছে, এখানে এনটিআরসি ব্যাচ রয়েছে, 11 থেকে 20তম গ্রেডের ব্যাচ রয়েছে, ব্যাংক জবের জন্য ব্যাচ রয়েছে, নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচ, এছাড়াও নার্সিং এর জন্য আছে এবং খাদ্য অধিদপ্তরের জন্য যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে ব্যাচ রয়েছে। তো আমাদের যে কোর্স ফি এখানে দেখেন, বিসিএস এ মাত্র 3220 টাকা, 48তম বিসিএস এ মাত্র 6440 টাকা। এরপর দেখেন প্রাইমারি এনটিআরসিএ, তারপর হচ্ছে প্রাইমারি এনটিআরসিএ ব্যাংক, নন ক্যাডার এবং আপনাদের যে নার্সিং, এগুলো মাত্র 2760 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন ছাড় দিয়ে। 11 থেকে 20তম গ্রেডে 2300 টাকা এবং সর্বশেষ যেটি আছে সেটি হলো স্পেশাল খাদ্য ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1840 টাকায়। এছাড়া আপনাদের জন্য এই দুটো স্পেশাল গিফট রয়েছে। আর মাত্র একদিন বাকি আছে। আচ্ছা, চাকরি করে অনার্সে পড়াশোনা করা যাবে? অবশ্যই। এনএসআই চাকরি করে অনার্সে পড়াশোনা করা যাবে কিনা? অবশ্যই পড়াশোনার সুযোগ রয়েছে, সকল চাকরিতেই রয়েছে। তো যারা এনএসআই এর জন্য প্রিপারেশন নিতে চান
তারা চাইলেই যুক্ত হতে পারেন এই যে ফার্স্ট ক্লাস নন ক্যাডার স্পেশাল লাইভ ব্যাচ, এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। ফার্স্ট ক্লাস নন ক্যাডার স্পেশাল লাইভ ব্যাচ, এই ব্যাচে আমাদের ভর্তি চলছে। আপনারা যারা এনএসআই এর জন্য প্রিপারেশন নেবেন তারা চাইলেই আপনারা এই কোর্সটিতে যুক্ত আচ্ছা দুঃখিত, চাইলে আপনারা এই কোর্সটিতে কি হতে পারেন, যুক্ত হতে পারেন। কারণ এই নন ক্যাডার চাকরির পরীক্ষাগুলো ঠিক যেভাবে হয় এনএসআই এর পরীক্ষাগুলো কিন্তু ঠিক সেভাবেই হয়। তবে আমরা যেটা মনে করে থাকি যে এনএসআই এর পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষা মনে হয় একই ধরনের। আপনাদের ধারণা একটু ভুল আছে, কারণ এনএসআই এর পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে, একটু ভিন্ন ধর্মী পরীক্ষা হয়ে থাকে। একাধিক পদে চাকরি করা আবেদন করা যাবে কিনা? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আমি সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। এখন আমরা জানবো এনএসআই নিয়ে যত ধরনের প্রশ্ন আছে, আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি এক এক করে আপনাদেরকে দিব, একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি আপনাদেরকে সাজেশন দিব আজকে একটা পরিপূর্ণ। তো শুরুতেই দেখি যে আপনাদের যে সার্কুলারটি হয়েছে এখানে কি কি পদের সার্কুলার হয়েছে এবং এখানে পদের সংখ্যা কত সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন সহকারী পরিচালক, এখানে 26টি পদ রয়েছে। এটা হচ্ছে নবম গ্রেডের একটি জব, 22,000 টাকা স্কেল। এছাড়াও দেখেন টেলিফোন ইঞ্জিনিয়ার, আচ্ছা এটা নিয়ে যদি আমরা কথা বলি, সহকারী পরিচালক এখানে যোগ্যতা কি লাগবে? এখানে আপনার যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান পাশ, যেটাকে বলা হয় স্নাতক সমমান পাশের জন্য আপনাদের এখানে যারা স্নাতক বা সমমান পর্যায়ে যারা পড়াশোনা করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। টেলিফোন ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে নবম গ্রেডের একটি জব, একটি মাত্র পদ রয়েছে। ফিল্ড অফিসার, এটা 17টি পদ রয়েছে। এটি হচ্ছে 10ম গ্রেডের একটি জব, 16,000 টাকা বেসিকে। এখানে আবেদন করতে পারবেন যারা স্নাতক পাশ করেছেন, স্নাতক বলতে যারা ডিগ্রি পাশ করেছেন, পাশাপাশি যারা স্নাতক সম্মান করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা হচ্ছে মাত্র 5টি। এটি হচ্ছে 13 গ্রেডের একটি জব। দেখেন কম্পিউটার অপারেটর, তারপর এটা হচ্ছে কি 13 গ্রেডের একটি জব। এই গ্রেডের বেতন হচ্ছে 11,000 টাকা। তো এখানে আবেদন হচ্ছে অবশ্যই আপনার স্নাতক থাকতে হবে, মনে রাখবেন এটা স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে, অথবা স্নাতক সম্মান যেটা আর কি 4 বছর মেয়াদি যে অনার্স যেটাকে বলা হয় এটা থাকলেই হবে এই পদগুলোতে। এরপর যদি আমরা দেখি আর কি কি পদে সার্কুলারটি হয়েছিল, তো আমাদের রফিক স্যার এখানে কমেন্টস করছে, যে অসংখ্য ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এনএসআই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের শর্ট সাজেশন দিলে ভালো। তো আমি বললাম তো যতগুলো পদের এখানে সার্কুলার হয়েছে সবগুলো পদের একটা শর্ট সাজেশন, পাশাপাশি কি কি পড়তে হবে সবকিছুই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। এরপর দেখেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তবে এটি হচ্ছে কিন্তু 14 গ্রেডের, আগেরটি ছিল 13 গ্রেড আর এটি হচ্ছে 14 গ্রেড, 10,200 টাকা এটার কি বেসিক। এখানেও আপনার স্নাতক থাকলেই হবে, স্নাতক যেটা ডিগ্রি অথবা স্নাতক সম্মান যেটি রয়েছে সেটি 4 বছর মেয়াদি অনার্স থাকলেই হয়ে যাবে, আবেদন করতে পারবেন। অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে 2টি পদ রয়েছে, এটি 17তম গ্রেডের, 9,000 টাকা বেসিক। এখানে আপনি এইচএসসি পাস হলেই হবে, মনে রাখবেন এইচএসসি পাস। এরপর দেখেন ওয়্যারলেস অপারেটর, এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি, 15তম গ্রেডের, এখানে বেসিক হচ্ছে 9,700 টাকা। এটিও এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি, 17তম গ্রেডের, বেসিক হচ্ছে 9,000 টাকা। এখানে আপনি আবেদন করতে পারবেন, যারা এইচএসসি পাস করেছেন সকলেই এখানে আবেদন করতে পারবেন। দেখেন এইরকম একটা সংস্থায় এইচএসসি পাশে অসাধারণ চাকরির সুযোগ, এটা আসলে কি চমৎকার একটি বিষয়। গাড়ি চালক, যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, হালকা বা ভারী যানবাহন চালানোর যাদের লাইসেন্স আছে তারা এখানে আবেদন করতে পারেন। 13টি পদ সংখ্যা এখানে, 17তম গ্রেডের এটি চাকরি, 9,000 টাকা বেসিক। এখানে আপনি এইচএসসি পাস হলেই চলবে, এইচএসসি পাস যারা আছেন। রিসিপশনিস্ট আছেন, এখানে পদের সংখ্যা 1টি, 9,000 টাকা বেসিক, অর্থাৎ 17তম গ্রেডের। এখানে আপনাকে এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন, এইচএসসি পাস যারা করেছেন। এরপর দেখেন ফিল্ড অফিসার যারা আছেন, ফিল্ড অফিসার দেখেন 109টি পদ। এই যে ফিল্ড অফিসার, অনেকে হয়তো জানতে চেয়েছেন যে ফিল্ড অফিসারে কোনো পদ আছে কিনা, দেখেন আপনাদের জন্য কিন্তু এখানে অসংখ্য পদ আছে। আচ্ছা, এরপর দেখেন এটি হচ্ছে 17তম গ্রেডের একটি চাকরি, 9,000 টাকা বেসিক, 109টি পদ ফিল্ড অফিসার। এখানে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, মনে রাখেন যারা এখানে আছেন এইচএসসি পাশে আপনি ফিল্ড অফিসারে আবেদন করতে পারবেন।
বুঝতে পেরেছেন? এরপর দেখেন টেলিফোন লাইনম্যান, 3টি পদ আছে এখানে, 17তম গ্রেডের একটি চাকরি, 9,000 টাকা বেসিক। এখানেও আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সর্বশেষ একটি আছে অফিস সহায়ক, এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাশে পাশ করেছেন তারাও এখানে কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। এখানে 24টি পদ আছে, 20তম গ্রেডের একটি জব, বেসিক হচ্ছে 8,250 টাকা। তাহলে এই টোটাল হচ্ছে আপনাদের 255টি পদের এনএসআই এর সার্কুলার প্রকাশিত হয়েছে। দেখেন পদ সংখ্যা কিন্তু ব্যাপক আছে। আপনারা যদি অন্যান্য চাকরির সাথে যদি অন্যান্য চাকরির সাথে যদি আপনি তুলনা করেন, সেই তুলনায় দেখা যায় এবার মোটামুটি দিয়েছে। যদিও বা আমাদের প্রত্যাশিত টাইম ছিল কি, মানে প্রত্যাশিত পদ সংখ্যা আরেকটু বেশি হলে একটু ভালো হতো, তারপরেও এখানে কি যথেষ্ট পদের কি হয়েছে, সার্কুলার হয়েছে। একাধিক পদে আপনি মানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিউটি টাইম কত ঘন্টা, অফিসিয়াল যেটা টাইম 8 ঘন্টা, ঠিক একই ধরনের এখানে ডিউটি টাইম আছে। তবে যারা ড্রাইভার হবেন তাদের ক্ষেত্রে একটু গরমিল হতে পারে, তবে তারা এক্সট্রা তারা পেয়ে থাকেন, হ্যাঁ, অতিরিক্ত যেটাকে বলা ওভার টাইম তারা পাবেন অবশ্যই। আচ্ছা, যে দেখা যাক এরপর দেখি কি আছে। এখন হচ্ছে বয়স সীমা কত। দেখেন বয়স সীমা কত, বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। 18 থেকে 32 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন, তবে সেই বয়সটা হতে হবে 1 মার্চ 2025 সালে। অর্থাৎ যাদের বয়স 1 মার্চ 2025 সালে 32 হবে তারাও আবেদন করতে পারবেন। তারাও কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। 1 মার্চ 2025 সালে যাদের বয়স 32 হবে তারাও কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই যে আবেদনের ক্ষেত্রে এখানে কোনো ধরনের বাধা ধরা নিয়ম নাই, বুঝতে পেরেছেন? সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর দেখি কিভাবে আবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ndrteletalk.com.bd, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা গেলেই এখান থেকে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন, অবশ্যই আপনি যেভাবে আবেদন ফি পরিশোধ করে থাকেন অন্যান্য চাকরির পরীক্ষায়, টেলিটক সিমের মাধ্যমে, টেলিটক প্রিপেইড যে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর ব্যবহার করে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে SMS এর মাধ্যমে। আচ্ছা, এক্সাম কতদিন পর হতে পারে? আচ্ছা, এক্সাম হচ্ছে যেহেতু আপনাদের আগামী মাস পর্যন্ত কি চলবে, আবেদন চলবে, তো এটা হচ্ছে ঈদের পর হবে। তবে এক্সামের জন্য খুব যে বেশি সময় নিবে তাও কিন্তু না, দ্রুতই পরীক্ষাটি হবে। পাশাপাশি লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেটা বলি যে প্রিলি পরীক্ষার রেজাল্ট হয়ে গেলে 3-4 দিনের মধ্যে কিন্তু এনএসআই লিখিত পরীক্ষা হয়ে যায়। তার মানে আপনাদেরকে একবারেই প্রস্তুতিটা নিতে হবে, সময় কিন্তু খুবই কম। তবে এনএসআই এর পরীক্ষা খুব দ্রুত তার সময় হবে, এটা মনে রাখবেন। এখন হচ্ছে আবেদন ফি কত, খেয়াল করে দেখেন। সহকারী পরিচালক, টেলিফোন ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার, এখানে হচ্ছে 200 টাকা, এখানে আবেদন ফি হলো 200 টাকা। পাশাপাশি শার্ট লিপিকার, শার্ট মুদ্রাক্ষরিক, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী, গাড়ি চালক, রিসেপশনিস্ট, এখানে হচ্ছে 100 টাকা। আর ফিল্ড স্টাফ যেটা আছে, টেলিফোন লাইনম্যান এবং অফিস সহায়ক, এটা হলো মাত্র 50 টাকা আবেদন ফি। এত অল্প টাকায় কিন্তু আপনারা কি করতে পারবেন, এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, কোন বইটা পড়লে ভালো হবে সবকিছু আমি দেওয়ার চেষ্টা করব। এইচএসসি পাশে কি স্টাফ আবেদন করা যাবে? জি, অবশ্যই যাবে। 1 থেকে 5 নম্বর পদ পর্যন্ত আপনার স্নাতক থাকতে হবে। আর 6 থেকে 13 নম্বর যে পদগুলো আছে এগুলোতে আপনি এইচএসসি পাস হবে, মানে 6 থেকে 12 পর্যন্ত। আর 13 নম্বর পদে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখবো আমরা কি আছে। আবেদনের সময়সীমা কবে, খেয়াল করেন। আবেদনের শুরুর তারিখ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে? আবেদন শুরু হবে আগামী মাসের 6 তারিখ, 6/4/2025। মনে রাখবেন, আগামী মাসের 6 তারিখ, ঈদের পরে 6/4/2025। আর আবেদনের শেষের তারিখ হচ্ছে 20/4/2025 খ্রিস্টাব্দ। এই দুইটা কিন্তু ভালো করে মনে রাখবেন। একদম ঈদের আনন্দে যে ভুলে যাবেন তা কিন্তু হবে না, ঠিক আছে? ঈদের আনন্দে ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, খুব ভালো যাব মনে করেন যার হবে তার কপাল খুলে গেছে, যে অবশ্যই কপাল খুলে যাবে। বিবাহিত হলে আবেদন করা যাবে কিনা? না, বিবাহিত হলে আবেদন করা যাবে না, এই ধরনের কোনো নিয়ম নেই। বিবাহিত হলে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঢাকাতে পরীক্ষা হয় তাই আবেদন করব না, বাসে ভয় পাই। বাসে ভয় পাইলে তো হবে না, ভয় পেলে তো চাকরির ক্ষেত্রে তো ভয় পাইলে হবে না, ট্রেনে আসবেন, সমস্যা কি? আচ্ছা, অনার্স পাশে কি সহকারী পরিচালক পদে আবেদন করা যাবে? জি, যাবে। প্রিলি রিটেন হয় নাকি? হ্যাঁ, প্রিলি হবে তারপর রিটেন হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন? স্নাতক বলতে ডিগ্রি আর স্নাতক সম্মান বলতে 4 বছর মেয়াদি,
এটা মনে রাখবেন, 4 বছর মেয়াদী অনার্স। এরপর হচ্ছে আমরা দেখব পরীক্ষা পদ্ধতি কিভাবে, মানে কিভাবে পরীক্ষাটা হয়, পরীক্ষা পদ্ধতি দেখব এনএসএ এর পরীক্ষা পদ্ধতি কেমন। শুরুতে হবে এমসিকিউ পরীক্ষা, তারপর হবে লিখিত পরীক্ষা, এরপর দেখেন এরপর একটা ধাপ আছে, সেটা হচ্ছে কি এরপর সরাসরি ভাইভা হয়। তবে ভাইভার আগে একটা ধাপ আছে, যারা কম্পিউটার অপারেটর হবেন বা যারা ড্রাইভার হবেন তাদের ক্ষেত্রে ব্যবহারিক বা মেডিকেল টেস্ট হইতে পারে। তাদের ক্ষেত্রে কি হতে পারে, ব্যবহারিক পরীক্ষা নিতে পারে, বা তারা যদি চায় যে মেডিকেল টেস্ট নিবে সকল পদের জন্য তারা চাইলেই নিতে পারে। এটা হচ্ছে ভাইভার আগে এগুলো নিবে তারা, বুঝতে পেরেছেন, এগুলো হতে পারে। তাহলে এখানে হচ্ছে পরীক্ষা পদ্ধতি হচ্ছে 3 ধাপে হবে সাধারণত। শুরুতে হবে এমসিকিউ, তারপর হচ্ছে রিটেন হবে, তারপর হচ্ছে ভাইভা হবে। তবে ভাইভার আগে অবশ্যই তারা যদি চায় আপনার ব্যবহারিক পরীক্ষা নিবে, অবশ্যই যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করবেন, যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের কিন্তু ভাইভার আগে কি হতে পারে, ব্যবহারিক পরীক্ষা অবশ্যই হবে। এরপর হলো এমসিকিউ, কত মার্কের এমসিকিউ হবে, সময় কত ঘন্টা। দেখবেন প্রশ্ন থাকবে 100 মার্কের, প্রশ্ন কত নম্বরের হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। তবে এর আগের যে পরীক্ষাগুলোতে আমরা দেখেছি প্রশ্ন থাকবে 80টা করে প্রশ্ন থাকবে, মনে রাখবেন 80টি করে প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 80টা প্রশ্নে থাকবে 100 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টা সময় থাকবে। এটা হচ্ছে কি এই যে এনএসআই এর পরীক্ষার পদ্ধতি সকল পদের জন্য। আচ্ছা, এগুলোর পরীক্ষা কবে হবে, আমি যেটা বললাম খুব দ্রুততম সময়ের মধ্যেই হয়ে যাবে, কুরবানি ঈদের আগেই হওয়ার সম্ভাবনা বেশি। এনএসআই খুব দ্রুততর সময়ের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই সময় নেই, আপনারা যারা আবেদন করবেন বা যারা আবেদন করতে চাচ্ছেন এখন থেকে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। মেডিকেল টেস্ট বলতে কি বোঝায়, মেডিকেল টেস্ট বলতে আপনি ড্রাগ গ্রহণ করেন কিনা এই বিষয়টাকে কিন্তু বোঝানো হয়, ড্রাগ মানে সে ড্রাগ নেয় কিনা, বুঝতে পেরেছেন, যেটাকে বলে ডোপ টেস্ট বলা হয়। এমসিকিউ পরীক্ষা দেখেন, এই জন্য আমি লাইভটা নিচ্ছি যে অন্যান্য চাকরি পরীক্ষা থেকে এনএসএ চাকরি পরীক্ষার কিন্তু একটু ভিন্নতা রয়েছে, পদ অনুযায়ী বেশ ভিন্নতা রয়েছে। এখানে ভালো করে দেখেন, সিনিয়র ইনস্ট্রাক্টর, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন অপারেটর, টেলিফোন ইঞ্জিনিয়ার, ইনস্ট্রাক্টর, তাই না। এরপর দেখেন লিয়াজো অফিসার, রেডিও ইঞ্জিনিয়ার, ফিল্ড অফিসার, কম্পিউটার টেকনিশিয়ান, তারপর দেখেন টেলিফোন টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, তারপর দেখেন ফটোগ্রাফার, সহকারী লাইব্রেরিয়ান। এই যে পদগুলো আপনারা দেখতে পারতেছেন, যদিও বা এতগুলো পদের সার্কুলার হয়নি, তবে তারা একটা সিলেবাস করে দিয়েছে। এই যে পদগুলো আছে এই পদের জন্য এক ধরনের পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য পদের জন্য ভিন্ন ধরনের পরীক্ষা পদ্ধতি, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন তাহলে এই পদের জন্য যে ধরনের পরীক্ষা হবে বা যেভাবে পরীক্ষা হবে সেভাবে আমি দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই যে পদগুলো নিয়ে আমি বললাম, যে পদগুলো বলেছি, এগুলোর এমসিকিউ পরীক্ষা কিভাবে হবে, এমসিকিউ পরীক্ষা কোন কোন পদ্ধতিতে হবে। দেখেন এই যে বাংলা, এখানে প্রশ্ন থাকবে 20 থেকে 30টা প্রশ্ন থাকবে। এর আগের বছর কিন্তু একটা পরীক্ষা হয়েছিল 30টা প্রশ্ন আসছে। ইংরেজিতে প্রশ্ন থাকে 20 থেকে 25টা প্রশ্ন হতে পারে, গণিতে থাকবে প্রশ্ন 20 থেকে 25টা, সাধারণ জ্ঞানে প্রশ্ন হবে 20 থেকে 30টা। তার মানে এখানে সচরাচর প্রশ্ন বেশি হয়, সাধারণ জ্ঞান এবং বাংলাতে প্রশ্ন বেশি থাকে। টোটাল হচ্ছে 100 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, মানে 100 নম্বরের পরীক্ষা হবে। তবে এখানে পরীক্ষায় কিন্তু সর্বনিম্ন 5 নম্বর এখানে আছে, সেটা হলো কত শতাংশ, 50%। এটা হচ্ছে সর্বনিম্ন। তার মানে আপনি 50% নম্বর পেলে, 100-র ভিতর 50 পেলে আপনি পাস করবেন। তবে মেরিট লিস্টে নাও আসতে পারে, যদি দেখা যায় যে 50-এর বেশি, এত বেশি সংখ্যক শিক্ষার্থী মানে চাকরি প্রার্থী 50-এর বেশি পেয়েছেন বা 50 পেয়েছের, এতর জন্য রিটেন পরীক্ষা নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু কাটমার্কটা আর একটু বেশি লাগতে পারে। তবে তাদের সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে 50। তবে 50-এর নিচে আসলে কোনো মতেই তারা কি করবে না, তাকে সে টিকবে না। সময় হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা। তাহলে বুঝতে পেরেছেন। আবারও যদি আমি দেখাই যে আগের যে পদগুলো আমি আলোচনা করেছি এই সকল পদের এমসিকিউ পরীক্ষা হবে এই পদ্ধতিতে, অর্থাৎ বাংলা 20 থেকে 30টা প্রশ্ন, ইংরেজিতে 20 থেকে 25 প্রশ্ন, গণিতে 20 থেকে 25 প্রশ্ন, সাধারণ জ্ঞান 20 থেকে 30 প্রশ্ন। টোটাল 100 নম্বরের প্রশ্ন হবে, 80টা প্রশ্ন হবে, সর্বনিম্ন পাস মার্ক 50%, সময় থাকবে 60 মিনিট। এটা হচ্ছে প্রিলি। এরপর দেখাবো আপনাদেরকে লিখিত। এরপর দেখেন লিখিত পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, কত নম্বরের হবে এবং কত সময় ধরে হবে। খেয়াল করেন, লিখিত পরীক্ষা হবে যে পদগুলো আমি বলেছি। এখানে বাংলা 40 থেকে 50 নম্বরের পরীক্ষা হবে। এর আগে পরীক্ষা হয়েছিল 50 নম্বরের প্রশ্ন এসেছিল একটা পরীক্ষা বাংলা, ঠিক আছে।
ইংরেজিতে সাধারণত 20 নম্বরের পরীক্ষা হয়, সর্বোচ্চ হলে 20 নম্বরের প্রশ্ন হবে। গণিতেও সর্বোচ্চ 20 নম্বরের প্রশ্ন হবে। সাধারণ জ্ঞানে 10 থেকে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। সব থেকে বেশি প্রশ্ন আসে এখানে সচরাচর বাংলাতে আসে, এরপর হচ্ছে ইংরেজিতে আসে, গণিতে আসে, এবং সব থেকে কম প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখেন, যদিও এটা নন ক্যাডারের মতোই, সহকারী পরিচালক বলেন, এটা হচ্ছে অনেকটা নন ক্যাডারের মতোই, তবে একই সিলেবাস, তবে পরীক্ষা পদ্ধতি একটু ভিন্নতা এখানে রয়েছে। এখানে কি রয়েছে? ভিন্ন রয়েছে। এখানে সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে 50, অর্থাৎ লিখিত পরীক্ষায় 100-র ভিতর 50 পাইলে আপনি পাস করবেন। তবে যদি 50 যদি অনেক বেশি পরীক্ষার্থী পেয়ে থাকে সেক্ষেত্রে কাট মার্ক কমে যেতে পারে, তবে 50 পেলে আপনি পাস করবেন। সময় কতক্ষণ? সময় হচ্ছে 90 মিনিট থেকে 2 ঘন্টা। এখানে নির্দিষ্ট করে বলা যাবে না যে কত ঘন্টা তারা পরীক্ষা নিবে, কখনো 1.5 ঘন্টা নিতে পারে অথবা কখনো 2 ঘন্টা টাইম দিতে পারে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু ওই ধরনের নিয়ম নেই যে 2 ঘন্টা মানে 2 ঘন্টাই, 1.5 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। পাস নম্বর হচ্ছে 50%। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে 100 নম্বরের, সব থেকে বেশি প্রশ্ন থাকবে বাংলায়, এরপর থাকবে ইংরেজিতে, তারপর গণিতে, আর জিকে তে প্রশ্ন সাধারণত কম হয়ে থাকে। এভাবে বিগত সালে পরীক্ষা হয়েছে, তবে তারা এটা চেঞ্জেবল, তারা যে কোনো মুহূর্তে কিন্তু কি করতে পারে? চেঞ্জ করতে পারে। এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে লিখিত। এরপর দেখেন ব্যবহারিক পরীক্ষা যে সকল পদে আছে। ব্যবহারিক বলতে কম্পিউটার অথবা ড্রাইভার, যেটা চালনা পদ্ধতি, অথবা অন্য কোনো যদি দক্ষতা পরীক্ষা যদি থাকে সেখানে আপনি সরাসরি উত্তীর্ণ হবেন অথবা অনুত্তীর্ণ হবেন। যদি উত্তীর্ণ হন তাহলে সরাসরি ভাইভার জন্য ডাকবে, আর যদি অনুত্তীর্ণ হন তাহলে ভাইভাতে কি করবে না? ডাকবে না। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এনএসআই সম্পর্কে আর কি কি প্রশ্ন আছে আপনারা করতেই থাকেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন, মেনশন করবেন, আপনার বন্ধু বান্ধব যারা পরিচিত জন আছে সবাইকে শেয়ার করবেন এবং মেনশন করে দিবেন অবশ্যই। আচ্ছা, বিসিএ চান্স পেলে কি এনএসআই এর চাকরি ছাড়া যাবে? কেন ছাড়া যাবে না? অবশ্যই ছাড়া যাবে। আপনি যে কোনো চাকরিতে যুক্ত থাকেন না কেন, আপনার যদি এর থেকে ভালো চাকরি হয় আপনি সেটা ছেড়ে দিয়ে আপনি ভালো চাকরিতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন মৌখিক পরীক্ষা। এই যে সকল পদ এর আগে আমি বললাম, বিশেষ করে সহকারী পরিচালক, এখানে মৌখিক পরীক্ষার নম্বর থাকে 30। মাথায় রাখবেন 30 নম্বরের কি হয়ে থাকে? ভাইভা পরীক্ষা হয়। দেখেন আর কোন চাকরি পরীক্ষায় কি 30 নম্বর আছে? হয় 20 হয়, না হলে 25 হয়, না হলে 50 হয়, না হলে 100 হয়। কিন্তু এখানে ভাইভাতে নম্বর রাখা হয়েছে কত? 30 নম্বরের ভাইভা এখানে অনুষ্ঠিত হবে এই সকল পদে। তাহলে অবশ্যই 30 নম্বরের ভাইভা হওয়া মানে অবশ্যই এই 30 নম্বরটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি কি হতে পারে? অবশ্যই এখানে কি হবে? একটু পার্থক্য তো হবেই। তাই ভাইভাটা অবশ্যই সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখেন ফিল্ড স্টাফ। এই যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ফিল্ড স্টাফ পদের সিলেবাস কেমন, পরীক্ষা পদ্ধতি কেমন, একটু দেখেন। টেলিফোন লাইনম্যান, ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট, স্টাফ বাস হেল্পার পদে অথবা ড্রাইভার যে পদগুলো আছে, এই সকল পদে পরীক্ষা পদ্ধতি কেমন হবে, এই পরীক্ষা পদ্ধতি কি হবে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, কত কত নম্বরের পরীক্ষা হবে, সেটার সাজেশন এখন আমি আপনাদেরকে দিব। একটু ভালো করে দেখে নেন এই সকল পদে যারা আবেদন করবেন তাদের পরীক্ষা পদ্ধতি কেমন, একটু ভালো করে দেখেন। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা কত নম্বরে হবে? 15 থেকে 20 নম্বরে থাকে বাংলায় প্রশ্ন, ইংরেজিতে থাকে 15 থেকে 20 নম্বর, গণিতেও থাকে 15 থেকে 20 নম্বরের, সাধারণ জ্ঞানে থাকবে 20 থেকে 40 নম্বরের। এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে সাধারণত 15 নম্বরের পরীক্ষা হয়েছিল, 15 নম্বর এসেছিল। কোন পরীক্ষা 10 নম্বরের প্রশ্ন এসেছিল বাংলায়, বা ইংরেজিতে দেখা গেছে যে বাংলায় 10 আসলে ইংরেজিতে আসছে 20 বা 25। তো এভাবেই হবে, বাংলা 15 থেকে 20 নম্বর, ইংরেজিতে 15 থেকে 20, গণিতে 15 থেকে 20, সাধারণ জ্ঞানে 20 থেকে 40, টোটাল 100 নম্বরের প্রিলি হবে। টোটাল কত নম্বরের প্রিলি হবে? 100 নম্বরের প্রিলি হবে। আচ্ছা, সব পোস্টে কি লিখিত পরীক্ষা হবে? হ্যাঁ, সকল পদে লিখিত পরীক্ষা হবে, কম হোক বেশি হোক সকল পদেই লিখিত পরীক্ষা হবে। এখানে জিকেতে বেশি, এজন্যই বলছি যে এখানে কিন্তু ভেরিয়েশন আছে, এক এক পদের প্রশ্ন এক এক প্যাটার্নে হয়ে থাকে। তাই আগে থেকে বলা যায় না যে এই পরীক্ষায় কতগুলো বাংলা প্রশ্ন আসবে, কতগুলো জিকে আসবে, কতগুলো ইংরেজি আসবে, কতগুলো গণিত আসবে, আগে থেকে বলা যায় না। এখন দেখবো আমরা লিখিত প্রশ্ন পদ্ধতিটা আমরা দেখবো। আর এই যে আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি মন গড়া তথ্য দিচ্ছি না, এনএসআই এর জন্য নির্দিষ্ট সিলেবাস আছে, সিলেবাস পাওয়া যায়, সেই সিলেবাস থেকে ঘেটে ঘুটে কিন্তু আমি এগুলো বের করেছি, বুঝতে হবে। এরপর দেখেন এই সকল পদের লিখিত পরীক্ষা কি কেমন হবে ফিল্ড স্টাফ পদে এবং অন্যান্য যে পদগুলো আছে ড্রাইভার পদে। এগুলোতে দেখেন বাংলা
10 থেকে 20 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, ইংরেজিতে 10 থেকে 15 নম্বরের প্রশ্ন হয়, গণিতে 10 থেকে 15 নম্বরের প্রশ্ন হয়, সাধারণ জ্ঞানে 10 থেকে 15 নম্বরের প্রশ্ন হয় সচরাচর। সামগ্রিকভাবে লিখিত পরীক্ষা 35 থেকে 100 নম্বরের হয়ে থাকে। সর্বনিম্ন যদি লিখিত পরীক্ষা হয় 35 আর সর্বোচ্চ হলে 100 নম্বরের হবে। এখানে কিন্তু আগে থেকেই বলা যাবে না যে কত নম্বরের লিখিত পরীক্ষা হবে। যেমন অফিস সহকারী, এরপর হচ্ছে ফিল্ড স্টাফ, এখানে 35 নম্বরের হতে পারে, 50-এর হতে পারে, 70-এর হতে পারে, 80-এর হতে পারে, 100 নম্বরের লিখিত পরীক্ষাও হতে পারে। তবে এর আগে যেমন অফিস সহায়ক পরীক্ষা 35 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল। তাই এই সকল পদে এইভাবে পরীক্ষা হয়। এখানেও 5 নম্বর আছে, 50% 5 নম্বর, 50 পাইলে আপনি পাস করবেন। সময় কতক্ষণ থাকবে? 1 থেকে 2 ঘন্টা। দেখা যাচ্ছে যদি 35 নম্বরের পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে সময় থাকবে 1 ঘন্টা, আর যদি 100 নম্বরের পরীক্ষা হয় সেক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা। আবার কিছু কিছু পদে 1.5 ঘন্টাও পরীক্ষা হতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুনিয়াদী প্রশিক্ষণ কয় মাস হয়? এটা পদের উপর নির্ভর করে, আপনাদের যোগদান করলে এরপর হচ্ছে বুনিয়াদী প্রশিক্ষণ হবে। আচ্ছা, সিলেবাস কোথায় পাবেন? সিলেবাস অবশ্যই এনএসআই তে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। মৌখিক পরীক্ষা, এখানে দেখেন এই সকল পদে কিন্তু মৌখিক পরীক্ষা কম আছে, এখানে মাত্র 15 নম্বর। যারা অফিস সহায়ক হবেন, ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের মৌখিক পরীক্ষা হবে মাত্র 15 নম্বরের মৌখিক পরীক্ষা এখানে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন যে আপনাদের পরীক্ষা পদ্ধতি, এই যে পদগুলো দেখতে পারলেন বা যে সকল পদে সার্কুলার হয়েছে, এই সকল পদের কিভাবে কিভাবে পরীক্ষা হবে, কত নম্বরের হবে, ভাইভা কত নম্বর হবে, ব্যবহারিক কিভাবে হবে, সবকিছু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা দেখব, এখনো কিন্তু আসল আলোচনা বাকি আছে, যা পড়তে হবে। এখন কি কি পড়বেন? এখন আপনি এই এনএসআই এর জন্য যে যারা আবেদন করবেন তাদের জন্য কি কি পড়তে হবে, সিলেবাসে কিন্তু অনেক বেশি হেরফের রয়েছে অন্যান্য চাকরির সাথে যদি আপনি তুলনা করেন, অনেক বেশি পার্থক্য রয়েছে। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা ঢাকায় হবে। আচ্ছা, প্রিলির নাম্বার নাকি লিখিতের নাম্বার গুরুত্বপূর্ণ জব পাওয়ার জন্য? জব পাওয়ার জন্য এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। প্রিলিতে পাস না করলে আপনি লিখিত দিতে পারবেন না, লিখিততে পাস না করলে আপনি ব্যবহারিক বা ভাইভা দিতে পারবেন না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। এরপর দেখেন বাংলার জন্য কি কি পড়তে হবে। দেখেন, বাংলা ভাষা, বাংলা ও বাংলা ভাষা, বাংলা সাহিত্যে প্রথম, বিখ্যাতদের ছদ্মনাম, বাংলা সাহিত্যের মহাকাব্য রচয়িতা, বিখ্যাত কবি ও লেখকদের উপাধি। এরপর দেখেন বিখ্যাত কিছু গ্রন্থ, বাংলা সাহিত্যের ইতিহাস, বর্ণ প্রকরণ, ধ্বনি তত্ত্ব। এরপর দেখেন সমাস, শব্দ গঠন প্রকরণ, পুরুষ, অনুসর্গ উপসর্গ, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য, বচন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা, একতা প্রকাশ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ। এগুলো সম্পর্কে আপনাদেরকে জ্ঞান রাখতে হবে প্রাথমিকভাবে জ্ঞান রাখতে হবে। তবে এরপরে আপনাদেরকে দিব আমি স্পেসিফিক কিছু টপিক দেব, শুধু এই টপিকগুলোই পড়বেন। এটা হলো সিলেবাস। এই সিলেবাসটা কোথায় দেওয়া আছে? এই সিলেবাসটা দেওয়া আছে এনএসআই কর্তৃপক্ষ, তাদের মাঝে এই সিলেবাসটি দেওয়া আছে। তাদের এখানে বলা আছে যে এই টপিক থেকে কি হয়, প্রশ্ন হবে। তো এগুলোর জন্য আপনারা কি পড়বেন? অবশ্যই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটি আছে এটি ভালো করে পড়ার চেষ্টা করতে হবে। এটা আপনারা কি করবেন? ভালো করে পড়বেন। আচ্ছা, এরপর দেখব বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ। আমি বিগত প্রায় 5 থেকে 10টা পরীক্ষার বিভিন্ন পদের প্রশ্ন বিশ্লেষণ করে যতটুকু আমি পেয়েছি যে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা আপনাদের জন্য কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আপনারা কমন পেতে পারেন, সেটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা। এখান থেকে আপনি 1 নম্বর নিশ্চিত কমন পাবেন। এই যে এখান থেকে 1 নম্বর আপনি নিশ্চিত কমন পাবেন। এরপর দেখেন বাংলা সাহিত্যে প্রথম, এই যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম নাটক, বাংলা সাহিত্যের প্রথম কি গল্প, এই যে প্রশ্নগুলো আছে এই টাইপের থেকে আপনারা পাবেন 1 থেকে 2 নাম্বার নিশ্চিত কমন আপনারা এখান থেকে পাবেন। এরপর দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বিভিন্ন গ্রন্থ রয়েছে। এরপর দেখেন বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন গ্রন্থ রয়েছে। এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই সম্পর্কে আপনারা 1 থেকে 2 নম্বরের প্রশ্ন এখানে কমন পাবেন। এরপর বিখ্যাতদের ছদ্মনাম, এই ছদ্মনাম থেকে 1 নাম্বার কি নিশ্চিত কমন পাবেন। এরপর দেখেন বাংলা সাহিত্যের মহাকাব্য এবং রচয়িতা, এই যে মহাকাব্য নিয়ে যে প্রশ্নগুলো আছে এবং তার রচয়িতা, এখান থেকে আপনি 1 সর্বোচ্চ 2, তবে কমপক্ষে 1 নম্বর আপনি এখান থেকে কমন পাবেনই। এরপর দেখেন বিখ্যাত কবি এবং লেখকদের উপাধি,
এই যে কবি সাহিত্যিক এবং লেখকদের যে উপাধি রয়েছে, এই উপাধি থেকে বেশ বেশি প্রশ্ন আসে। এখান থেকে 4-5টা প্রশ্ন পাবেন। বিখ্যাত কিছু কবি যে অমুক কবির উপাধি কি, তার ছদ্মনাম কি, বা তাকে কোন কবি বলা হয়, এই ধরনের প্রশ্নগুলো এখানে কিন্তু বেশি আসে। বিশেষ করে 16-17 গ্রেডের যে প্রশ্নগুলো হয়ে থাকে এখানে কিন্তু বেশি আসে। এরপর দেখেন বিখ্যাত কিছু সাহিত্য গ্রন্থ, এখান থেকে আপনি 1 নম্বর নিশ্চিত কমন পাবেন। এই টপিক থেকে কত কমন পাবেন? 1 নম্বর নিশ্চিত কমন আপনি এখান থেকে পাবেন। এরপর দেখা যাক বিগত সালে যদি প্রশ্ন বিশ্লেষণ করে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে বর্ণ প্রকরণ। এই বর্ণ প্রকরণ থেকে দেখেন 1 বা 2 নাম্বার কমন পাবেন বর্ণ প্রকরণ থেকে। এরপর দেখেন ধ্বনিতত্ত্বের ভিতর কি আলোচনা হয়? সন্ধি আলোচিত হয়, এখান থেকে আপনি 1 নম্বর নিশ্চিত কমন পাবেন। এরপর দেখেন সমাজ থেকে 1 বা 2 নাম্বার আপনার আসবেই কমন। মানে এই টপিকগুলো হয়তো কোনো পদে আসবে, কোনো পদে আসবে না, তবে ওভারঅল যেহেতু আপনারা সবগুলো পদে আবেদন করবেন সেক্ষেত্রে আমি এভাবে দিয়েছি। শব্দ গঠন এবং প্রকরণ, বিভিন্ন ধরনের শব্দ যেগুলো আছে, বিদেশি শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি, এখান থেকে আপনি 1 বা 2 নাম্বার কমন পাবেন। অনুসর্গ থেকে মাঝে মাঝে কমন আসে, এখান থেকে আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন। যদি কমন আসে সর্বোচ্চ 1 আসবে, আর কমন নাও আসতে পারে। উপসর্গ থেকে শতভাগ 1টা কমন পাবেন, উপসর্গ থেকে 1 নম্বর নিশ্চিত কমন। ক্রিয়ার কাল থেকে হঠাৎ 2-1টা প্রশ্ন আসে, এখান থেকে আপনি কমন পাইতেও পারেন নাও পাইতে পারেন ক্রিয়ার কাল থেকে। এরপর দেখেন বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ যদি করি, এই যে পদ প্রকরণ, পদ থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে। ধাতু থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে সর্বোচ্চ 1টা। বিরাম চিহ্ন থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ বিগত সালে দেখা গেছে হঠাৎ 2-1টা করে প্রশ্ন এসেছিল। সমার্থক শব্দ, প্রতিশব্দ, পারিভাষিক শব্দ, বিপরীতার্থক শব্দ, এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আপনারা নিশ্চিত কমন পাবেন। এরপর দেখেন প্রবাদ প্রবচন, এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন এখানে আসেই। এরপর দেখেন বাগধারা থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন আসে, এবং সর্বশেষ হচ্ছে এক কথায় প্রকাশ, এখান থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পাবেন। তাহলে এই যে টপিকগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে দেখায় দেওয়া হচ্ছে যে আপনাদের জন্য কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে, বা কোন টপিকগুলো আপনারা পড়বেন এনএসআই এর জন্য। এবার দেখেন ইংরেজির জন্য এখানে টপিকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বাছাই করা কিছু টপিক: সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, তাই না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেটা আছে, জিরান্ড, ইডিয়ম ফ্রেজ, কারেক্ট ওয়ার্ড স্পেলিং, ক্লোজ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, সিনোনিম, অ্যান্টোনিম, আর্টিকেল, কম্পোজিশন, কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রিপজিশন, এই টপিকগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে সচরাচর আপনাদের এই এনএসআই পরীক্ষায়। তো এরপর দেখব আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি যে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এসেছিল, বা আপনাদের জন্য কোন টপিক থেকে কি কি প্রশ্ন, কয়টা প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। সেটা দেখেন যে পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন থাকে 2 থেকে 3 নম্বরের। পার্টস অফ স্পিচ থেকে সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে প্রশ্ন থাকে 1 বা 2 নম্বরের, সেন্টেন্স থেকে প্রশ্ন থাকতে পারে। টেন্স থেকে প্রশ্ন থাকবেই, 1 থেকে 2 নম্বরের প্রশ্ন এখানে থাকেই। ভয়েস চেঞ্জ দেখা যায় বিগত বছরে 2টা আসছে ভয়েস চেঞ্জ, তো এখান থেকে 1 বা 2 নাম্বার প্রশ্ন থাকবেই। ন্যারেশন, বিগত বছরে কিন্তু ন্যারেশন 2টা আসছিল, এখানেও আপনি 1 বা 2 নাম্বার কমন আপনি পাবেন। তবে চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন। আর জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই যে টপিকটা দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আপনি পাবেন এই এনএসআই এর পরীক্ষায়। এরপর দেখেন ইডিয়াম ফ্রেজ, ইডিয়াম এন্ড ফ্রেজ, এখান থেকে আপনি 2-3 নাম্বার কমন পাবেন ইডিয়াম ফ্রেজ থেকে। এরপর দেখেন কারেক্ট স্পেলিং যেটা আছে বা সেন্টেন্স কারেকশন যেটা আছে, এই সেন্টেন্স কারেকশন এবং স্পেলিং এখান থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আপনাদের থাকেই, একাধিক প্রশ্ন থাকতে পারে। প্রিপজিশন থেকে প্রশ্ন আসে, 1-2টা প্রশ্ন এখান থেকে থাকেই। সিনোনিম, অ্যান্টোনিম থেকে 1টাও থাকতে পারে, কখনো কখনো 2টা এসেছে, কখনো কখনো 3টা এসেছে, তার মানে 1 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন এখানে থাকতে পারে। আর্টিকেল থেকে প্রশ্ন থাকে, 1 থেকে 2 নাম্বার কমন পাবেন। কন্ডিশনাল সেন্টেন্স থেকে 1 থেকে 2। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসেই, 1 থেকে 2 নাম্বার আপনারা নিশ্চিত এখান থেকে কমন পাবেন। তো ইংরেজির জন্য এই টপিকগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে এনএসআই এর ক্ষেত্রে। এবার আমরা দেখব গণিত। গণিতের ক্ষেত্রে কিন্তু বাছাই করা টপিক, সবকিছু কিন্তু আপনাকে পড়তে হবে না, গণিতেও কি রয়েছে, বাছাই করা কিছু টপিক রয়েছে। আচ্ছা, ফিল্ড স্টাফ পদে এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা? দুটাই হবে, এমসিকিউ হবে, লিখিতও হবে। দেখেন গতিবেগ, দূরত্ব, শতকরার মাধ্যমে লাভ ক্ষতি, তারপর পিতা পুত্রের বয়স, নৌকা স্রোত, বেগ, ঐকিক নিয়ম, সংখ্যার ধারণা, ধারা, সম্ভাব্যতা থেকে প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসে, পরিমিতি থেকে একটা প্রশ্ন আসে,
এরপর হচ্ছে মান নির্ণয় আর উৎপাদক, বীজগণিত থেকে এই দুইটা টপিক পড়লেই যথেষ্ট। এরপর হচ্ছে বর্গক্ষেত্র, চতুর্ভুজ, রম্বস, জ্যা, ভূমির দৈর্ঘ্য, এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে প্রশ্ন আপনাদের জন্য থাকবে। এখন আমরা যদি বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে যেটা দেখতে পাই বা আপনাদের যে সামনে যে এমএসআই যে পরীক্ষাগুলো হবে সেখানে যে প্রশ্নগুলো আসবে কিভাবে আসে সেটা আমরা দেখাবো। এই গতিবেগ থেকে 100% একটা প্রশ্ন আসবেই, দূরত্ব থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন, লাভ ক্ষতি শতকরার মাধ্যমে লাভ ক্ষতি এখান থেকে 1 বা 2 নাম্বার আপনারা কমন পাবেন, সুদ কষা থেকে 1 বা 2 নাম্বার কমন পাবেন, পিতা পুত্রের বয়স থেকে 1 বা 2 নাম্বার কমন পাবেন, এরপর বেগ এবং নৌকা এবং স্রোতের বেগ এখান থেকে 1 নম্বর প্রশ্ন আপনারা কমন পাবেন, ঐকিক নিয়ম থেকে 1 বা 2 নাম্বারের প্রশ্ন আপনারা কি পাবেন কমন পাবেন, শতভাগ কমন থাকবে এই টপিকগুলো থেকে। এরপর দেখেন সংখ্যার ধারণা, এখান থেকে 1 বা 2 নাম্বার প্রশ্ন থাকবে, ধারা থেকে একটা প্রশ্ন থাকেই বা সম্ভাব্যতা থেকে একটা প্রশ্ন থাকে, বিগত বছরগুলোতে এসেছিল, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন 100% থাকবে, পরিমিতি থেকেও একটা প্রশ্ন 100% কি এখানে থাকবেই। এছাড়া দেখেন মান নির্ণয়, বীজগণিতে মান নির্ণয় আর উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয় যেমন 2টা বা 3টা প্রশ্ন থাকেই, আর যেটা আছে উৎপাদকের বিশ্লেষণ এখানে একটা সর্বোচ্চ হলে 2টা প্রশ্ন আসে, এই হলো কথা। তাহলে বীজগণিত থেকে মোটামুটি 3-4টা বা সর্বোচ্চ 5টা প্রশ্ন আসে। এছাড়া দেখেন লসাগু থেকে গসাগু, এখান থেকে আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন, শতভাগ কমন পাবেন। এখানে একটা অতিরিক্ত একটা বিষয় আছে মানসিক দক্ষতা, এই মানসিক দক্ষতা থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, 3 থেকে 4টা করে প্রশ্ন আসে এই মানসিক দক্ষতা থেকে। এছাড়াও দেখেন ত্রিভুজ থেকে একটা প্রশ্ন 100% কমন থাকে, চতুর্ভুজ থেকে একটা 100% কমন থাকে, বর্গক্ষেত্র বা রম্বস যে কোনো একটা টপিক থেকে আপনারা 1টা বা 2টা প্রশ্ন আপনারা কমন পাবেন, যা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে আসে না, এখানে আপনি একটা পাইলে সর্বোচ্চ একটা পাবেন, না পাইলে নাও পেতে পারেন। আরেকটা হলো ভূমির দৈর্ঘ্য, এখান থেকে একটু কম প্রশ্ন আসে, এখান থেকে আপনি পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন। এরপর দেখি বাংলাদেশ বিষয়গুলি, এই যে দেখেন বাংলাদেশ বিষয়গুলি যেগুলো আছে এখানেও বাছাই করা বেশ কিছু টপিক আছে, এই টপিকগুলো এনএসআই এর জন্য গুরুত্বপূর্ণ, একদম বাছাই করা অল্প কিছু টপিক রয়েছে আপনাদের বাংলাদেশ বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। তো দেখি সাধারণ জ্ঞানে কি কি টপিক থেকে প্রশ্ন হতে পারে বা হচ্ছিল। সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক তথ্য, এখান থেকে একটা কমন পাবেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন আপনারা কমন পাবেন, বিভিন্ন ধরনের যে দেশীয় যে উৎসব আছে সেই উৎসব থেকে একটা প্রশ্ন, এছাড়াও দেখেন আইন শাসন বিচার বিভাগ এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন সচরাচর আসেই। এছাড়াও দেখেন জাতীয় স্থানীয় পর্যায়ে যে প্রশাসনিক কাঠামো, এই প্রশাসনিক কাঠামো থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন থাকেই। এছাড়াও বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সংক্রান্ত 2 থেকে 3টা প্রশ্ন এখানে কমন থাকে। এছাড়াও দেখেন যে জলবায়ু নিয়ে প্রশ্ন থাকে, 1 থেকে 2টা প্রশ্ন আপনারা কমন পাবেন জলবায়ু সংক্রান্ত। এরপর দেখি বিগত সালের যদি আমরা প্রশ্ন দেখি বাংলাদেশ বিষয় থেকে আর কি কি প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এখান থেকে একটা প্রশ্ন আপনাদের থাকবেই, ভৌগোলিক অবস্থান। সরকার ব্যবস্থা, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। সেক্টর বা বীর শ্রেষ্ঠ, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে বীর শ্রেষ্ঠ এবং সেক্টর নিয়ে। বাংলাদেশের যে জাতীয় দিবস আছে এই দিবস নিয়ে 1টা বা 2টা প্রশ্ন থাকেই। রাষ্ট্রীয় যে পুরস্কার, বিশেষ করে 2025 সালে যে 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার, এখান থেকে নিশ্চিন্তে আপনার 2টা প্রশ্ন কমন পাবেন। এছাড়া দেখেন লোকসঙ্গীত থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে আসে না। সামরিক আইন, এখান থেকে এবার 100% একটা প্রশ্ন কমন পাবেন, সামরিক আইন এখান থেকে প্রশ্ন থাকবেই আপনাদের। এরপর দেখি যদি সদর দপ্তর আন্তর্জাতিক বিষয়গুলি যদি আমরা খেয়াল করি, তাই না, আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, বাংলাদেশের যে অবস্থিত যে সদর দপ্তরগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। জাদুঘর থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে মাঝে মাঝে আসে না। স্থল বন্দর থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। গুরুত্বপূর্ণ যে স্থাপনা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 নাম্বার বা 2 নাম্বার প্রশ্ন আপনারা পাবেন। ভাস্কর্য থেকে 1 বা 2 নাম্বার প্রশ্ন পাবেন আপনারা, বিশেষ করে জুলাই যে বিপ্লব সংক্রান্ত যদি কোনো ভাস্কর্য হয়ে থাকে সেটা আপনারা পাবেন। জুলাই বিপ্লব নিয়ে আপনাদেরকে 2 থেকে 3 নাম্বার প্রশ্ন আপনারা পাবেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো রয়েছে এই সংক্রান্ত প্রশ্ন আপনারা পাবেন। আচ্ছা, এরপর দেখেন সাম্প্রতিক থেকে 4 থেকে 5টা প্রশ্ন হতে পারে। সাম্প্রতিক বলতে জুলাই বিপ্লব, তারপরে এই টপিকগুলো নিয়েই
4-5টা প্রশ্ন হবে। এবার দেখেন আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় থেকে কি কি প্রশ্ন আপনাদের জন্য থাকে, এই যে টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাছাই করা কিছু টপিক, এই টপিক থেকেই প্রশ্ন আসবে। তো এখানে শুরুতেই দেখেন গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে, আন্তর্জাতিক যে দিবসগুলো আছে, সেই দিবস থেকেই একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। এছাড়া দেখেন বিভিন্ন ধরনের যে সম্মেলন, এই সাম্প্রতিক যে সম্মেলনগুলো আছে, এখান থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পাবেন। সদর দপ্তর, বিশেষ করে গোয়েন্দা সংস্থার যে সদর দপ্তরগুলো, এখান থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পাবেন। এছাড়া দেখেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সদস্য সংখ্যা, বর্তমানে যে সদস্য সংখ্যাগুলো আছে, এই সদস্য সংখ্যা থেকে আপনি এখানে 1 নম্বরের প্রশ্ন উত্তর কমন পাবেন। এরপর দেখেন যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার থেকে আপনাকে 1 নম্বর প্রশ্ন আপনি কমন পাবেন। বিশেষ করে 2024 সালে যারা নোবেলের পুরস্কার পেয়েছিল, নোবেল পুরস্কার পেয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে একটা প্রশ্ন আপনাদের থাকবে। বিশেষ অঞ্চল জোট এবং সার্ক, এই যে বিশেষ যে সামরিক জোটগুলো আছে, এইখান থেকে এবং সার্ক থেকে প্রশ্ন আসবে, 1 থেকে 2 নম্বরের প্রশ্ন এখানে থাকবে। আর সাম্প্রতিক যুদ্ধ থেকে প্রশ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি প্রশ্ন থাকে সর্বোচ্চ 1 থাকবে। এই টপিকগুলোই আপনাদেরকে বাছাই করে দেয়া হয়েছে, এই টপিকগুলোই শুধু আপনারা পড়বেন। এছাড়াও দেখেন জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন, এখান থেকে 1 নম্বর প্রশ্ন আপনারা কমন পাবেন। চুক্তি থেকে, বিশেষ করে সামরিক যে চুক্তিগুলো আছে সাম্প্রতিক সময়, এখান থেকে 1 নম্বর। এছাড়া খেলাধুলা থেকে আসতে পারে, সর্বোচ্চ আসলে 1 নম্বর আসবে। বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল। গোয়েন্দা সংস্থা থেকে প্রশ্ন আসবে, এখানে 1 থেকে 2 নম্বর আপনারা 100% কমন পাবেন। এরপর দেখেন অনুষ্ঠিত বা অনুষ্ঠিতব্য যে গ্লোবাল সামিট যেগুলো আছে, বর্তমানে যেগুলো অনুষ্ঠিত হয়ে গিয়েছে বা সামনে অনুষ্ঠিত হবে, এই গ্লোবাল সামিট থেকে আপনারা 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন পেতে পারেন। দেশ, রাজধানী, মুদ্রা, পুরাতন এবং নতুন নাম, এখানে আপনাদের 1 থেকে 2 নম্বর প্রশ্ন থাকতে পারে। এবং সাম্প্রতিক যে বিশ্বের ঘটনাবলী, এখান থেকে 2 থেকে 3 নম্বর প্রশ্ন আপনারা কমন পাবেন। এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে। আচ্ছা, আগের মতো পছন্দ মতো এনএসআই পোস্টে জব হবে না, এটা আসলে বলা যায় না। বিভাগীয় শহরে পরীক্ষা হলে ভালো, বিভাগীয় শহরে হবে না, পরীক্ষাগুলো আপনাদের ঢাকাতেই হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখি যে প্রশ্নগুলো আছে। এবার দেখি বিজ্ঞান এবং আইসিটি। এই যে বিজ্ঞান এবং আইসিটির জন্য আপনাদের কি করতে হবে, মনে রাখবেন এই এনএসআই এর পরীক্ষার জন্য বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রে বিসিএস এর যে বিগত সালের প্রশ্নগুলো আছে, এগুলো পড়লেই যথেষ্ট। বিগত প্রশ্ন, বিশেষ করে 10ম থেকে 46তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে আইসিটি এবং বিজ্ঞান থেকে, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে রিভাইজ করবেন, এখান থেকে আপনার আবেদন চলে আসবে। আচ্ছা, লম্বা কত হলে আবেদন করতে পারবেন, এখানে এই ধরনের কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এতগুলো হাইট লাগবে, এই ধরনের হাইট লাগবে, কোনো ধরনের ইনস্ট্রাকশন এখানে দেওয়া নাই। এই হলো কথা। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনাদেরকে আমি জানায় দেওয়ার চেষ্টা করেছি যে এনএসআই পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এক্স্যাক্টলি যে টপিকগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই টপিকগুলোই যদি ভালো করে পড়েন যথেষ্ট, আপনি এনএসআই পরীক্ষার জন্য যথেষ্ট। এবং এইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে বাছাই করা কিছু টপিক থেকে। তো আমাদের যে বিদ্যাবাড়িতে যে চলমান কোর্সগুলো রয়েছে, 47তম বিসিএস, 48তম বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড, ব্যাংক জব, নন ক্যাডার, নার্সিং এবং স্পেশাল যে খাদ্য ব্যাচ, এই সকল ব্যাচে 54% ছাড়ে ভর্তি চলতেছে। সাথে 2টা গিফট পাবেন। একটা হচ্ছে 3000 টাকা সমমূল্যের সম্পূর্ণ নতুন ভাবে প্রস্তুতকৃত প্রিমিয়াম রেকর্ডেড কোর্স, এবং 500 টাকা সমমূল্যের আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের লাইভ এক্সাম ব্যাচ আপনার জন্য কি রয়েছে, ফ্রি রয়েছে। এটা আপনারা পাবেন। আর সময় হচ্ছে মাত্র 1 দিন বাকি আছে, মনে রাখবেন মাত্র 1 দিন বাকি রয়েছে। এখন যেটা প্রশ্ন হলো যে এনএসআই এর জন্য আপনারা কোন ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। এনএসআই এর জন্য আপনারা ভর্তি হতে পারেন আমাদের ফার্স্ট ক্লাস জব, যেটা নন ক্যাডার, হ্যাঁ, স্পেশাল লাইভ ব্যাচ যেটিতে ভর্তি চলমান রয়েছে। আপনারা এনএসআই এর জন্য এই কোর্সটিতে ভর্তি হতে পারেন যারা এনএসআই এর পরীক্ষা দিবেন। এই কোর্সে ভর্তি হলে বা এই কোর্সে যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, এই দিক নির্দেশনাই এনএসআই এর জন্য যথেষ্ট। আচ্ছা, এক্সাম কি? এক্সামের কেন্দ্র হচ্ছে ঢাকায়। এক্সাম হবে আপনাদের সকল এক্সাম হবে ঢাকায়। তো ভর্তি সংক্রান্ত তথ্য বা যে কোনো তথ্যের জন্য আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এই নম্বরটিতে আপনি শুধু ভর্তির জন্য না, যে কোনো তথ্যের জন্য আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এনএসআই যে পরীক্ষা, এটা অবশ্যই নন ক্যাডারের মতোই একটা পরীক্ষা হয়ে থাকে, ওই স্টাইলে হয়ে থাকে একটু। তো এই জন্য আপনারা চাইলেই এই যে আমাদের যে নন ক্যাডারের যে স্পেশাল ব্যাচটি রয়েছে, এই ব্যাচে আপনারা এনরোল করতে পারেন।
আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন 11 থেকে আপনাদের যে নন ক্যাডার ব্যাচের কি কতগুলো ক্লাস হবে, কে নিবে না নিবে সবকিছু ওভারঅল এখানে বিষয়গুলো দেওয়া আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজে নিয়মিত লাইভে অবশ্যই থাকবেন। এছাড়া আমাদের ইউটিউবে যারা যুক্ত আছেন, অবশ্যই আমাদের ইউটিউবে যারা যুক্ত আছেন এখানেও আপনারা যুক্ত হয়ে আমাদের যে ফ্রি সার্ভিসগুলো আছে এগুলো আপনারা উপভোগ করতে পারেন। এরপর যদি আমরা দেখি, তো এই ছিল আজকে আপনাদের জন্য আজকে যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই যে জাতীয় যে গোয়েন্দা সংস্থা যেটা রয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সি এনএসআই, এই এনএসআই পদের জন্য যারা আবেদন করবেন সামনে, বিশেষ করে আগামী 6 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 20 তারিখ পর্যন্ত চলবে। এই কয়েকদিন 14 দিন বা 15 দিন যে আবেদন প্রক্রিয়া চলবে। তো এখানে যারা আবেদন করবেন তাদের অবশ্যই লিখিত এবং প্রিলি দুইটার কম্বাইন্ড আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ প্রিলি রেজাল্ট হয়ে গেলে সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু লিখিত পরীক্ষা হয়ে যায়। তো এই জন্য আপনার কিন্তু অতিরিক্ত কোনো সময় নেই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার। তো আপনারা চাইলে আমাদের এই নন ক্যাডার এই ব্যাচে এনরোল করতে পারেন, আর মাত্র একদিন সময় রয়েছে। এই সুযোগে আপনারা এনরোল করে নিতে পারেন। আপনারা এখানে গিফট ক্লাসগুলো পাবেন, সবকিছু এখানে আপনারা পাবেন। আচ্ছা, এক্সামের প্যাটার্নটা বললে ভালো হতো। এক্সামের প্যাটার্ন আমি বলেছি, আপনারা লাইভটা একদম শুরু থেকে আবার দেখবেন। সেখানে কোন পদের জন্য কিভাবে এক্সাম হয়, কত নম্বরের হয়, ভাইভা কত নম্বর হয়, প্র্যাকটিক্যাল হয় কিনা, টোটাল বিষয়টা আমি কিন্তু আপনাদের জন্য আলোচনা করেছি। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমি ক্লাস শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন